হতচকিত হয় ইয়ানা। রিফাতের কথা বুঝতে কিছুটা সময় লাগে তার উপর ছেলেটার এত কাছে থাকাতে ইয়ানা সুপ্তভাবে কাঁপতে শুরু করেছে। গলা জড়িয়ে আসছে তার, কি বলবে ভেবে পাচ্ছে না। ভ্রুকুসকে কম্পন কণ্ঠে বলে, কি? রিমুভ ইউর লিপস্টিক স্টুপিড। রিফাতের ঝাঁঝালো কণ্ঠে ইয়ানার বুক ধক করে ওঠে। সময় ব্যয় না করে রিফাতের হাত থেকে রুমাল নিয়ে ঠোঁটে লেগে থাকা হালকা পিঙ্ক রঙের লিপস্টিক মুছতে থাকে, যা ড্রিঙ্ক করার ফলে খাওয়ার পরে অনেকটাই উঠে গেছে। কিন্তু ওই অধখসড়া লিপস্টিক ও রিফাতকে অশান্তিতে রেখেছে। রিফাত জানে ইয়ানা তার মুখে কোনো প্রসাধনী ব্যবহার করে না, তারপরও অজান্তেই রিফাতের ইয়ানার এই সামান্য সাহায্য স্বস্তিতে ফেলেছে। ইয়ানার ঠোঁট মোছা রিফাতের জন্য পছন্দ হচ্ছে না, তাই খপ করে রুমাল কেড়ে নিজেই মেয়েটার ঠোঁট মুছতে আরম্ভ করল। এদিকে ইয়ানার অবস্থা কাহিল। রিফাতের আঙুল যতবার তার অধর স্পর্শ করেছে ততবার যেন দক্ষিণা বাতাস তাকে ছুঁয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর রিফাত ইয়ানার অবস্থা কিছুটা আঁচ করতে পারে। চোখ তুলে মেয়েটার দিকে তাকাতে দেখল সেও তার ডাগর আঁখি দিয়ে তাকে দেখে চলেছে। চোখের কোণে পানি চিকচিক করছে। রিফাত ফট করে হাত সরিয়ে দেখল মেয়েটার ঠোঁট লাল হয়ে গেছে। রাগের চোটে জেদের বসে খেয়াল না করে বাসন মাজার মতো মেয়েটার ঠোঁটও মেজে দিয়েছে। কেন করলেন এরকম? কান্না কোনোরকম আটকিয়ে ইয়ানা জিজ্ঞেস করে। ঠোঁট চলছে তার। রিফাত গলা কেশে সোজা হয়ে দাঁড়ায়, এদিক সেদিক তাকিয়ে বলে, এরপরে আর লিপস্টিক দেবে না। কেন দেব না? আপনার কথা শুনতে যাবই বা কেন? রাগে দুঃখে ইয়ানা শক্ত কণ্ঠে বলে কথাটা। রিফাত এবার মেয়েটার মুখের সামনে ঝুঁকে পড়ে, চোখে চোখ রেখে বলে, তুমি বাধ্য আমার কথা শুনতে। কিসের জন্য বাধ্য? কোন অধিকারে? অনেক কথা বলে ফেলেছো, আমি না বলেছি মানে না। কিসের জোর এত? আমি রুতপা আপির কাছে থেকে আবার লিপস্টিক দিব। কি করবেন আপনি? রিফাত এবার হুট করে ইয়ানার কথায় বাঁকা হাসল। তারপর অনেকটা ঝুঁকে গেল মেয়েটার মুখের কাছে। একে অপরের থেকে দূরত্ব বজায়ের কামনা করা দু মানবী এখন একে অপরের সান্নিধ্যে অনেকটা কাছে, যাতে করে একে অপরের নিঃশ্বাস মুখে আশ্রিয়ে পড়ছে। ইয়ানা পিলারের সাথে নিজেকে মিশিয়ে ফেলল। রিফাত আরো বেশি দূরত্ব ঘুচিয়ে সামনে এলো। কি এক স্লো কণ্ঠে বলল, রুমাল ছাড়াও আরো অনেক পদ্ধতিতে লিপস্টিক মোছা যায়। আন্ডারস্ট্যান্ড মিসেস ইয়ানা? ফোন বেজে ওঠে রিফাতের। ইয়ানার দিকেই তাকিয়ে পকেট থেকে ফোন বের করে কানে দেয়। তারপর কথা বলতে বলতে চলে যায় মেয়েটার সামনে থেকে। এদিকে ইয়ানা বরফ, শরীর এখনো জমে রয়েছে। ইয়ানাও যে জানে রিফাতের এই আচরণের কারণ। হৃদয়ে খেলে যায় এক সুপ্ত অনুভূতির ঢেউ। লজ্জায় মুখে হাত দিয়ে হেসে ফেলে মেয়েটা। কালো ড্রেসেও যে কাউকে এত সুন্দর লাগতে পারে তা আলিয়াকে না দেখলে উপলব্ধি করতে পারত না হাফিজ। সাদা বস্ত্রে মেয়েদের পরি লাগে, এটা হাফিজের জানা, কিন্তু কালো আবরণও কাউকে এতটা মুগ্ধময়ী করে তুলতে পারে তা তো অজানা ছিল। এক প্রকার মুখ হা করে তাকিয়ে আছে হাফিজ আলিয়ার দিকে, চোখে একরাশ মুগ্ধতা। মনের কোণে সৃষ্টি হয়েছে অস্থিরতা। মেয়েটা যেন দিন দিন আরো বেশি বশ করে ফেলেছে তাকে। আলিয়া অনেকক্ষণ ধরেই হাফিজের হ্যাবলাকান্ত চাহনি লক্ষ্য করছিল। কোমরের দুদিকে হাত রেখে ছোট ছোট চোখ করে আলিয়া হাফিজের সামনে এসে দাঁড়ায়। হুট করে আলিয়ার এরকম সামনে চলে আসাতে হাফিজ হক চুকিয়ে যায়। শুকনো ঢোক গিলে নজর এদিক ওদিক ঘোরাতে থাকে। কি ব্যাপার? সেই কখন থেকে দেখছি জীবনে মেয়ে না দেখার মতো আমার দিকে ক্যাবলাকান্তের মতো তাকিয়ে আছো, নজর লেগে যাবে তো। হাফিজ এবার কিছুটা ঠোঁট বাঁকায়, মাওয়ালিদের মতো কিছুটা কলার টেনে উপরের দিকে ওঠায়। অত্যন্ত অ্যাটিটিউডের সাথে এক ভ্রু উঁচিয়ে বলে, আইসে, তোকে কে বললো? আমি তোকে দেখছিলাম। তোর পাশে ওই যে সুন্দরীর মতো মেয়ে আছে না, আমি তো তার দিকে তাকিয়েছিলাম। হায় রে, কি সুন্দর মেয়ে! গায়ের রং যেমন দুধে আলতা, চোখ হরিণের মতো, চুল যেন ঘন কালো মেঘ। উফ! বুকের ডান পাশে হাত রেখে কথাগুলো বলল হাফিজ। এদিকে আলেয়া চোখ মুখ কুঁচকে পেছন ফিরে তাকালো। তার পাশে দাঁড়ানো মেয়েটির দিকে আর মেলাতে থাকে হাফিজের প্রশংসার সাথে মেয়েটির রূপ। গায়ের রং শ্যামবর্ণ, চোখে দেওয়া বেশ বেশি পাওয়ারের চশমা, চুলগুলো কাঁধের কাছে এসে শেষ। হাফিজের বলা কথার সাথে উত্তর দক্ষিণের তফাৎ।
আলেয়া এবার রাগে ফুঁসতে ফুঁসতে তাকালো হাফিজের দিকে। মিথ্যে বলার লিমিট এই ছেলে আজ ক্রস করে দিয়েছে। পাশের টেবিল থেকে একটা কাঁটা চামচ হাতে নিয়ে সেটা সোজা হাফিজের মুখের কাছে ধরে দাঁতে দাঁত পিষে বলে, এতই যখন মেয়েটাকে পছন্দ, তাহলে বিয়ে করে নাও না মেয়েটার সাথে। হাফিজ ভয় পেয়ে কিছুটা পেছন দিকে হেরে যায়। তারপর আমতা আমতা করে বলে। আলিয়া এবার কিছু ভেবে কুটিল হাসি দিল, চোখ টিপ দিয়ে বলল, তোমার কাজ আমি কিছুটা সহজ করে দিচ্ছি। সময় ব্যয় না করে আলিয়া এগিয়ে গেল সেই মেয়েটির দিকে। তারপর কি সব যেন গুসঘুস করে বলতে আরম্ভ করলো। বলার এক পর্যায়ে আলিয়া হাতের ইশারায় হাফিজকে দেখালো, আর মেয়েটি তার তেরাপেকা দাঁতের স্মাইল দিল হাফিজের দিকে তাকিয়ে। ভড়কে গেল হাফিজ, রাগী লুক দিয়ে তাকালো আলিয়ার দিকে। তারপর মেয়েটির দিকে একটা নার্ভাস হাসি দিয়ে 9-2-11 হয়ে কেটে পড়ে। চোখের ইশারায় কথাটা বুঝিয়ে দেয় হাফিজ। আলিয়া ডোন্ট কেয়ার ভাব নিয়ে তা পাত্তা দেয় না। রাত প্রায় 9:40 কাছাকাছি। সমস্ত কিছু গুছিয়ে রিফাত গাড়ির দিকেই যাচ্ছিল। এমন সময় রিফাতের ফোন বেজে ওঠে। দেখে দাদুর কল করেছে। ফোন রিসিভ করতেই দাদু বিচলিত কণ্ঠে বলল, দাদু ভাই, ইনুমা তোমার সাথে? না তো, কেন? ও তোমাদের সাথে বাড়িতে যায়নি? না, আমরা জানি তুমি ওকে সাথে নিয়ে আসবে, তাই নিশ্চিন্তে আমরা বাড়ি চলে এসেছি। কিন্তু কিছুক্ষণ আগে থেকেই ইনুমাকে কল করছি, তার ফোন সুইচ অফ বলছে। আর এখন তুমি বলছো যে ইয়ানা তোমার সাথেও নেই। দুশ্চিন্তা হচ্ছে দাদু ভাই, একটু দেখো না, ইয়াসমিনকে জানালে ঘাবড়িয়ে যাবে। রিফাতের থক করে উঠল। কোন রকম আশ্বাস কণ্ঠে বলল, আমি দেখছি, ঘাবড়ানোর কিছু নেই। সন্ধ্যে 7:30টার পর থেকেই মানুষজন বিদায় নিতে থাকে। সর্বশেষ আধ ঘন্টা আগে মিস্টার আফতাব, ইয়াসমিন বেগম, আশফিয়া আর দাদু রওনা দেয়। রিফাত সমস্ত কিছু গুছিয়ে সেই সবে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগেই দাদুর এই কল। অস্থিরতায় রিফাত রীতিমতো ঘামছে, গলা শুকিয়ে আসছে, মাঝে মধ্যে বুক কেঁপে উঠছে, বাজে চিন্তা মাথায় চেপে বসেছে। হন্তদন্ত হয়ে প্রতিটা কোণায় চেক করছে ইয়ানাকে। হাঁক ছেড়ে ডাকছে বারবার, কিন্তু ফাঁকা পরিবেশে তার আওয়াজ ইকো হয়ে আবারও ফিরে আসে। কপাল ঘর্মবিন্দুতে একাকার। মেয়েটা গেল কই? এদিক সেদিক খুঁজতে খুঁজতে রিফাত একটা করিডোরের মাঝে গিয়ে দাঁড়ায়। কোমরে হাত রেখে জোরে নিঃশ্বাস নিচ্ছে। বুকের বাঁ পাশে শুরু হয়েছে চিনচিনে ব্যথা। মেয়েটির থেকে পালানো হৃদয় এখন মেয়েটিকে নিজের চোখের সামনে দেখার জন্য মরিয়া হয়ে উঠেছে। বারবার মনে হচ্ছে মেয়েটাকে একবার সামনে পেলে লুকিয়ে রাখবে বাহুবন্ধনে। দুশ্চিন্তা খেলে যাচ্ছে মস্তিষ্কে। নিজের সামনের চুল মুঠো করে ধরে সামনে ফেরার আগেই হঠাৎ রিফাতকে পেছন থেকে একটা নরম হাতের স্পর্শ করে তাকে জড়িয়ে ধরে, শক্ত করে দৃঢ়ভাবে, যেন রিফাতকে ছেড়ে দিলেই ও পালাবে। রিফাত প্রথমে চমকে যায়, মুহূর্তের মতো দাঁড়িয়ে রয় কিছুক্ষণ। নিঃশ্বাস ভারী হয়ে আসে, বুঝতে বাকি থাকে না তাকে শক্তভাবে পেছন থেকে জড়িয়ে ধরে রাখা মানুষ আর কেউ না, ইয়ানা। মেয়েটা থরথর করে কাঁপছে, যা রিফাত উপলব্ধি করতে পারছে। মেয়েটির মাথা রিফাতের কোমরের কাছে। মেয়েটির গরম শ্বাস রিফাতের পিঠে এসে পড়ছে, তাতে সর্বাঙ্গ শিহরিত হয়ে জমে যায় রিফাত। রিফাতের মনে প্রশ্ন জাগতে মেয়েটার হঠাৎ হলো কি? ঘড়িতে তখন 2:30টা। চারিদিকে নিস্তব্ধতা বিরাজ করছে। আকাশের বৃহৎ চাঁদ নিজের স্নিগ্ধ শুভ্রতা ছড়িয়ে দিয়েছে ধরণীতে। রিফাতের এক হাত নিজের বুকের সাথে দৃঢ়ভাবে জড়িয়ে নিয়ে ঘুমসাগরে ডুবে আছে ইয়ানা। মাঝে মধ্যে কেঁপে উঠছে তীব্র জ্বরের কারণে। মাথায় রাখা জলপট্টিটা নিয়ে পানি ভর্তি ছোট বাটিতে চুবিয়ে আবারও ইয়ানার মাথায় রাখল রিফাত। সবার অগোচরে মেয়েটাকে নিজের রুমে এসে শুইয়ে দিতেই মেয়েটা গভীর ঘুমে মগ্ন হয়ে যায়। রিফাত তাকালো ইয়ানার ঘুমন্ত মুখের দিকে। মনে পড়ল মেয়েটা বলেছিল রিফাতের রুমে প্রবেশ করার রুচিও তার নেই। আর এখন রিফাতের হাত জড়িয়ে তারই রুমে কেমন আরামে ঘুমোচ্ছে। কপালে হাত রেখে দেখলো জ্বর আগের তুলনায় অনেকটা কম। রুদ্ধ দীর্ঘশ্বাস ছাড়ল রিফাত। এতক্ষণ ধরে মনের মধ্যে চলমান ভয়টা কিছুটা কমিয়ে এলো। মেয়েটার মাথায় হাত বুলিয়ে সংগোপনে নিজের হাত ছাড়িয়ে নিতে চাইলেই ইয়ানা আরো শক্ত করে পেঁচিয়ে ধরে রিফাতের হাত। এবার ঘামতে শুরু করেছে। এই ঠান্ডার মাঝেও শরীরে পুলক অনুভব করে। এদিক ওদিক তাকিয়ে নিজেকে সামনে রাখতে চেষ্টা করে। কোন রকম নিজের হাত ছাড়িয়ে বেডসাইড টেবিলের ড্রয়ার থেকে
সিগারেটের প্যাকেট নিয়ে সোজা ব্যালকনিতে চলে যায়। মনের মধ্যে ঝড় বইছে রিফাতের। রেলিংয়ে নিজের হাত শক্ত করে চেপে ধরে। রাগ, উত্তেজনা, নির্বিশেষে ইয়ানার বিধ্বস্ত চেহারা সব মিলিয়ে এক লৌহ মানবের রং ধারণ করেছে সে। তখন মেয়েটাকে দেখে রিফাতের বুক কেঁপে উঠেছিল। মনে হচ্ছিল যেন তার বুকের উপর কেউ ভারী পাথর চাপিয়ে দিয়েছে। অস্থির হয়ে ইয়ানাকে পেছন থেকে নিজের সম্মুখে দাঁড় করাতেই রিফাতের অন্তরাত্মা কেঁপে ওঠে। ভয়ার্ত ভামার্ত মুখ, করুণ চোখ, কম্পনরত ঠোঁট, বিষাদ মেশানো নিঃশ্বাস। মাথার কাছে হিজাবটা ছিঁড়ে গিয়েছে কিছুটা, জামার হাতা কিছুটা ছেঁড়া। মনে হচ্ছে কেউ স্বেচ্ছায় টান দিয়েছে। রিফাত নিজের আওয়াজ যেন হারিয়ে ফেলে। শব্দ দলা পাকিয়ে আটকা পড়েছে। চারিদিকে বাতাস যেন অদ্ভুত রকমের ভারী হয়ে উঠেছে। রিফাতের দিকে তাকিয়ে হু হু করে ডুকরে কেঁদে ওঠে ইয়ানা। সময় ব্যয় না করে রিফাতের বুকের সাথে নিজেকে মিশিয়ে নেয়। রিফাত নিজের কাপা হাত ইয়ানার মাথায় রেখে অত্যাধিক আদুরে কণ্ঠে জিজ্ঞাসা করে। ইয়ানা? নামটা উচ্চারণ করতে সময় লাগলেও ইয়ানার কন্যারত কণ্ঠ রিফাতের কানে আসতে দেরি হয়নি। মেয়েটা উম্মাদের মতো আওড়াতে থাকে। আমায় লুকিয়ে ফেলুন, সে আমায় ছুঁয়ে দেবে। খুব খারাপ ভেবে বিষাক্ত মানুষ সে, আমায় ছাড়বে না। আপনি না হলেও চলে আসবে, আমাকে বাঁচান সেই জঘন্য স্পর্শ থেকে। দয়া করে কোথাও যাবেন না আমাকে ছেড়ে। রিফাতের সর্বাঙ্গ শিহরিত হয়ে জমে গেল যেন। ইয়ানার এক একটা বাক্য তার কর্ণসীমানার তীরের মতো বিঁধল। বুকের মধ্যে ড্রিম ড্রিম শব্দ হচ্ছে, গলার মাঝে যেন কাটা বিঁধে গেছে। ভাতযুক্ত কপাল ঘেমে একাকার। কোন রকম ঠোঁট নাড়িয়ে বলল, কে কে তোমায় কথা শেষ করতে পারল না রিফাত। বুক থেকে মাথা তুলে ইয়ানা অনুভূতি শূন্য বিকৃত মস্তিষ্ক এর সাথে নিজের বাহু, কাঁধ আর কোমরে হাত দিয়ে দেখাতে দেখাতে বলে, এখানে এখানে এখানে। চুপ। রিফাতের আর বুঝতে বাকি থাকে না ইয়ানা কি বলতে চাইছে। ইয়ানাকে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। চোল শক্ত করে ইয়ানার মাথা চেপে ধরল বুকের বাঁ পাশে। প্রলয় এর হাওয়া বয়ে গেল। মেয়েটা বুকে মিশে না থাকলে ধ্বংসলীলা চালাতো এই ছেলে। রক্তিম চোখ, টান টান শরীর, ক্ষিপ্ত মস্তিষ্কের সাথে জোরালো কণ্ঠে জিজ্ঞাসা করল, কোথায় সে? চলো আমার সাথে। বিপরীত প্রতিক্রিয়া দেখা দিল না। রিফাত কেঁপে উঠল। ইয়ানার মাথা থেকে হাত সরিয়ে দিতেই মেয়েটা কাত হয়ে পড়ল। সঙ্গে সঙ্গে ইয়ানাকে কোলে তুলে নিল। নিথর ইয়ানা লিফটে আছে তার স্বামীর শরীরের সাথে। গাড়িতে শুয়ে শুধু দাদুকে ফোন করে জানিয়ে দিল ইয়ানা তার সাথেই আছে। চিন্তার বিষয় নেই। দাদুর পাল্টা প্রশ্ন করার সুযোগ না দিয়ে কল কাটল রিফাত। বাড়ি প্রবেশ করে নিজের রুমে শুইয়ে দিতে বুঝতে পারল জ্বরে শরীর পুড়ে যাচ্ছে মেয়েটার। সমস্ত রাগ এসে পড়ল নিজের ওপর। মেয়েটার খেয়াল রাখতে সক্ষম হলো না সে। ধিক্কার দিল নিজেকে। ভাইব্রেটরত ফোন পকেট থেকে বের করে হাতে থাকা জ্বলন্ত সিগারেট লম্বা একটা টান দিয়ে নিচে ফেলে দিল। তারপর ফোন রিসিভ করে কানে ধরতেই অপর পাশের মানুষটি আমতা আমতা করে বলল, স্যার, সেকেন্ড করিডোরে সিসি ক্যামেরা অ্যাক্টিভ ছিল না, আর অন্যান্য ক্যামেরার ফুটেজ দেখেছি, সেখানে সন্দেহজনক কিছুই খুঁজে পাইনি স্যার। রিফাতের রাগ এবার তুঙ্গে উঠেছে। জোরে জোরে নিঃশ্বাস ফেলে দাঁতে দাঁত পিষে বলে, ইউজলেস ফিলো। আরো অনেক কিছু বলতে চাইল রিফাত, কিন্তু এখন তার রাগ সংবরণ করতে হবে। ফোন কেটে পকেটে পুরে নিল। অন্য সময় হলে এই ফোন এতক্ষণে ফ্লোরে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে থাকত। অসহায়ত্বের কাছে যেন আত্মসমর্পণ করছে রিফাত। সময় তার সঙ্গ অবলম্ব নয়। নিষ্প্রভ দৃষ্টি মেলালো পাশের বারান্দায়। ফুলের সমাহারের দিকে তাকিয়ে মনে মনে বলে উঠল, তোমাদের ইয়ানা ভালো নেই, সে তো আজ আমাকেও ব্যর্থ করে দিয়েছে। রুদ্ধশ্বাস ছেড়ে তাকালো আকাশ পানে। মনে পড়ল একটা আয়াত, আকাশের দিকে তোমার বারবার তাকানোকে আমি অবশ্যই লক্ষ্য করে। চোখ বন্ধ করল রিফাত। দোয়া চাইল সেই পরম করুণাময় আল্লাহর কাছে, যিনি কিনা কখনোই তাকে ফিরিয়ে দেবেন না। রুমের মধ্যে থেকে গোঙানির আওয়াজ পেয়ে ধ্যান ভাঙল রিফাতের। চটপট বারান্দা পেরিয়ে রুমে প্রবেশ করল। মেয়েটা বিছানা হাতড়াচ্ছে। পাশে কাউকে না পেয়ে ঘুমের মধ্যে ভয় পাচ্ছে মেয়েটা। রিফাত ঘাবড়ালো। বিক্ষিপ্ত চিত্তে বিছানায় বসে ইয়ানার মাথায় হাত রাখতে ইয়ানা খপ করে ধরে নেয় রিফাতের হাত। ভিড় করে বলে, কোথাও যাবেন না, আমার পাশেই থাকুন, না হলে ও আবার চলে আসবে। রিফাত অনুভূতিহীন হয়ে তাকিয়ে রইল ইয়ানার পানে।
ঘুমন্ত ইয়ানার কপালে গভীর ঠোঁটের ছোঁয়া দিল। মাথা উঁচু করে মেয়েটির কপালে কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করে রাখলো রিফাত। ইয়ানার উষ্ণ শরীর, গরম নিঃশ্বাস রিফাতকে ভেতর দিয়ে পুড়িয়ে দিচ্ছে। কি এক ভরসার হাত বাড়িয়ে দিয়েছে মেয়েটা রিফাতের দিকে। এই ভরসা, এই বিশ্বাস, এই নিষ্ঠাকে রিফাত কোনোভাবেই উপেক্ষা করতে পারছে না। কোনো এক অদৃশ্য অনুভূতির মায়াজালে আটকা পড়েছে রিফাতের হৃদয়, যে হৃদয়ে রিফাত কোনোদিন এই মেয়েটাকে জায়গা দেবে না বলে পণ করেছিল। সেই প্রতিজ্ঞাকে আজ রিফাত যেন নিজের হাতে দুমড়ে মুচড়ে ফেলে দিয়েছে। রিফাত উপলব্ধি করতে পারছে যে সে আটকা পড়েছে কোনো এক অনুরাগের বন্ধনে। কোনো কিছু না ভেবে ইয়ানাকে নিজের বুকের মাঝে জড়িয়ে নিল। আদর মাখা স্পর্শে মাথায় হাত বোলাতে লাগলো। আহ্লাদ পেয়ে ইয়ানা আরো বেশি শক্ত করে জড়িয়ে নিল রিফাতকে। এই প্রথম কোনো নারীর এত কাছাকাছি রিফাত, আর তার উপর নারীটা তার বিবাহিত স্ত্রী। যুবক বয়সে কিছু বেসামাল ইচ্ছে প্রকাশ পেতে চাইছে, কিন্তু রিফাত সেই ইচ্ছেগুলোকে সুন্দরভাবে ধামাচাপা দিয়েছে। মেয়েটা জাগ্রত অবস্থায় থাকলে হয়তো কখনোই তার এত কাছে আসতো না। আজ আকাশের সেই শুভ্র চাঁদ আর তার জ্যোৎস্না সাক্ষী হিসেবে রইল এই দুই নরনারীর সান্নিধ্যে আসার। রাতের আধার পেরিয়ে সূর্যি মামা উঁকি দিয়েছে। ধরনীর বুকে শুরু হয়েছে কোলাহল। নিজ নিজ জীবনযাত্রায় ব্যস্ত সবাই। পাখিদের মতো আবারও আপন নীড়ে ফিরে আসবে দিন শেষে। শরীর টনটনে ব্যথা, মাথা বেজায় ভারী। কোনোরকম বিছানা ছেড়ে উঠে বসে ইয়ানা। চোখ পিটপিট করে এদিক সেদিক তাকাতেই ভরকে গেল মেয়েটা। চোখ মুখ কুঁচকে ফেলল। সে যে এখন রিফাতের রুমের বিছানায় বসে আছে তা উপলব্ধি হতেই চোখ কপালে উঠে যায় তার। নিজের দিকে ভালোভাবে তাকাতেই দেখল কালকের সেই নীল গাউনটা তার পরনে, শুধু মাথায় হিজাবটা নেই। নিজের রুমে যাবে বলে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। এক দুপা হাঁটতে নিজের ভর হারিয়ে পড়ে যেতে নিলে কোনো এক শক্ত হাত তার কোমর জড়িয়ে ধরে। ইয়ানাও পড়ে যাওয়ার ভয়ে সামনের মানুষটাকে বুকের কাছে কাপড় টেনে ধরে। সামনের মানুষটির দিকে তাকাতেই দেখল ওঠার কেউ না, রিফাত। ইয়ানাকে ধরে রিফাত বিছানায় বসায়। এক হাতে থাকা খাবারের প্লেট টেবিলের উপর রেখে ডান হাতের উল্টে ইয়ানার কপালে ঠেকায়। কিয়ৎকাল পরক করে স্বস্তির শ্বাস ফেলে এক ধমক দেয় ইয়ানাকে। এই স্টুপিড, সবুর নেই? এখনই তো পড়ে যাচ্ছিলে। শরীরে জোর নেই কিন্তু জেদ অনর। কোথায় যাচ্ছিলে? ইয়ানা মাথা নিচু করে বলল, আমার রুমে। কোথাও যাওয়া হবে না, যাও ফ্রেশ হয়ে আসো, গোসল করবে। ইয়ানা চকিত চাহনি নিয়ে তাকালো রিফাতের দিকে। ভীত নজরে একবার চোখ বোলালো নিজের দিকে। সমস্ত কিছু ঠিকঠাক থাকার সত্ত্বেও অশান্ত মন হয়ে উঠল, বুক ধরপড় করছে। ছেলেটা তাকে সকাল সকাল গোসল করতে বলছে কেন? জোরে নিঃশ্বাস ছাড়ল কয়েকবার, সাথে শুকনো ঢুকিল। এর মধ্যে দরজায় এসে হাজির হলো আলিয়া, হাতে ইহানার জামা কাপড়। রিফাত আলিয়ার কাছ থেকে কাপড় নিয়ে আবারও ইহানার সামনে এসে হাজির হলো। এতক্ষণে ইহানার ভাবনা চিন্তা পরখ করে ফেলেছে রিফাত। মেয়েটা কি ভাবছে তার বুঝতে বেগ পেতে হলো না। রিফাত বাঁকা হাসল, ইয়ানার মুখের সামনে ঝুঁকে পড়ে বলল, অশ্লীল চিন্তা মাথা থেকে বের করো। যা ভাবছো তা হয়নি, আর এই বুদ্ধিটা নিশ্চয়ই আছে। যদি কিছু হতো তাহলে তুমি বুঝতে পেতে। রাতে জ্বর এসেছিল, এখন গোসল করলে ভালো লাগবে। আর ঘড়ির দিকে একবার তাকাও, এটা সকাল নয় বরং আধা বেলা। ইয়ানা লজ্জায় একাকার। ছি, কি ঠোঁট কাটা ছেলে! মনের কথা বুঝে ফেললো কেমনে? হালকা মাথা তুলে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 11:30। চোখ বড় বড় করে রিফাতের দিকে তাকিয়ে আবারও মাথায় নুইয়ে নেয়। আর কিছুক্ষণ ছেলেটার সামনে থাকলে লজ্জায় পানি হয়ে যাবে। আধ ঘন্টা সময় নিয়ে ইয়ানা বেরিয়ে এলো। কালো রং সংমিশ্রণের একটা 3 পিস পরে বেরিয়ে এলো। কোমরের নিচ পর্যন্ত চুল ভিজে চুপচুপে অবস্থা। কাঁপতে কাঁপতে বিছানার সামনে এসে দাঁড়াতে শুনতে পায় ব্যালকনি থেকে রিফাতের চিৎকারের শব্দ। বোঝা যাচ্ছে কাউকে আচ্ছা করে ধমক দিচ্ছে লোকটা। ইয়ানার ভাবনা চিন্তার মাঝেই রিফাত এসে হাজির হয়। ইয়ানাকে ভিজে চুলে দাঁড়িয়ে কাঁপতে দেখে রিফাত ধমকানি দিয়ে বলে, হ্যাঁ স্টুপিড, এভাবে বলদের মতো দাঁড়িয়ে আছো কেন? ভুলভাল চিন্তা মাথায় থাকে, কিন্তু এদিকে যে ভিজে চুল মুছতে হবে সেদিকে লক্ষ্য নেই। ইয়ানার এবার কিছুটা রাগ হয়, মিনমিনে কণ্ঠে বলে, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। ইয়ানাকে টেনে বিছানায় বসিয়ে দিয়ে নিচের তাওয়াল নিয়ে মেয়েটার চুল মুছে দিতে থাকে। ইয়ানা স্তব্ধতা খেয়ে বসে থাকলো।
কোনো কথাই মুখ থেকে উচ্চারণ করতে পারল না। লোকটা তার এত কাছে যে তার দম বন্ধ হয়ে আসছে। ওনাটাও বুকের মধ্যে জড়ানো নেই, তাই আরো বেশি অস্বস্তি বোধ করছে। রিফাতও আঁকাবাঁকা চোখে ইনায়াকেই দেখে চলেছে। মেয়েটা যে তার কাছাকাছি আসাতে কিছুটা অস্থির বোধ করছে তা সে ভালোই বুঝতে পেরেছে। কালকের ইয়ানা আর আজকের ইয়ানার মধ্যে কতটা না তফাৎ। কালকের অবচেতন ইয়ানা নিজেই সব দূরত্ব ঘুচিয়েছিল, আর আজ সেই ইয়ানাই তার কাছে আসতে বিব্রত বোধ করছে। যদি মেয়েটা জানতে পারে গত রাতে তারা কতটা ঘনিষ্ঠ ছিল, মেয়েটা কিভাবেই তার বুকের সাথে মিশেছিল, তাহলে নিশ্চয়ই লজ্জা পাবে কিংবা ভুল বুঝবে রিফাতকেই। ওয়াশরুমে ফেলে আসা ইয়ানার ওড়না রিফাত নিজেই নিয়ে আসে, ইয়ানার দিকে বাড়িয়ে দেয়। অত্যন্ত লজ্জা আর অস্বস্তির সাথে ওড়না নিয়ে নিজের বুকে জড়িয়ে নেয়। তারপর টেবিলে রাখা প্লেটটা এগিয়ে দেয় ইয়ানার দিকে। 3 পিস এক ব্রেড টোস্ট আর 1 গ্লাস ভর্তি দুধ। দেখি ইয়ানা ঠোঁট উল্টায়। তা দেখে রিফাত ভ্রুকুচকে গম্ভীর স্বরে বলল, পুরোটা শেষ করবে। কাঁদো কাঁদো মুখ করে ইয়ানা খাওয়া শুরু করে। জন্মুখে কোনো জিনিসেরই স্বাদ লাগছে না তার, কিন্তু সামনে বসে থাকা খাটাসটার জন্য কিছু বলতেও পারছে না ইয়ানা। রিফাতের জায়গায় ইয়াসমিন বেগম হলে কোনো রকম ইনিয়ে বিনিয়ে 2টো ব্রেড টোস্ট খেয়ে দৌড় দিত নিচের রুমে। রিফাতও মাঝে মধ্যে ফাইল থেকে চোখ তুলে তাকাচ্ছে মেয়েটার দিকে। হুট করে খেতে খেতে ইয়ানার চোখ পড়ে নিজের ডান হাতের কবজির দিকে। সেখানে কিছুটা ব্যথা অনুভব করতে ধীরে ধীরে কাল রাতের সেই বিশ্রী স্মৃতির মস্তিষ্কে এসে হাজির হতে লাগলো। শরীর শিউরে উঠল, নিঃশ্বাস ভারী হয়ে ডুকরে কেঁদে উঠল ইয়ানা, সাথে হিসকি। বিচলিত হলো রিফাত। চটজলদি সোফা ছেড়ে উঠে ইয়ানার সামনে এসে বসল, কান্নার সাথে হিসকি। মেয়েটার যাচ্ছে তাই অবস্থা। রিফাত বুঝতে পারল এই কান্নার কারণ। কিভাবে থামাবে মেয়েটাকে, কিভাবে সান্ত্বনা দেবে সে, কিছুই মাথায় আসছে না। রিফাত ইয়ানার মাথায় হাত রাখলো। হুট করে এরকম হাত রাখায় ইয়ানা তবদা খেয়ে তাকালো রিফাতের দিকে। কান্না হালকা কমলেও হিসকি থামল না মেয়েটার। পরিস্থিতি স্বাভাবিক করতে রিফাত বলল, কান্না থামাও। কান্না করলে একটুও ভালো লাগে না তোমায়।